এ যেন বাংলার বুকে লুকিয়ে থাকা এক ভূস্বর্গ। চারদিকে নদী, মাঝখানে সবুজে ঘেরা বিশাল এক চর। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা, যেখানে মানুষ জানে না আগামী বর্ষায় তার ঘর থাকবে নাকি নদীর বুকে বিলীন হবে। মানিকের চর, পদ্মার বুকে জেগে ওঠা এক বিচ্ছিন্ন জনপদ। চারিদিকে নদী, মাঝখানে জনবসতি। যে নদী এই চরকে করেছে সমৃদ্ধ, মাঝে মাঝে সেই নদীই কেড়ে নেয় মানুষের জীবন। আজ আমরা শুধু এই চরই দেখতে আসিনি, আমরা জানতে এসেছি এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা মানুষের গল্প। সকালবেলা ঘুম থেকে উঠে এই মানিকের চর ঘুরে দেখব, এই কারণেই বের হয়েছিলাম। তো আমাদের কুতুব ভাই, তিনি মাঠে একটু কাজ আছে, সেখানে গিয়েছেন। সাগর হচ্ছে কুতুব ভাইয়ের ছোট ভাই। তো আজকে ছোট ভাইয়ের সাথেই ঘুরে দেখবো এই মানিকের চর। আসতেছি কারণ ঘুরতে পাকে আপনার ভাইরাল করতে। গাছপালা ঘেরা এই মেঠো পথ আমাকে মনে করাচ্ছে ছেলেবেলার কথা। কোথায় থেকে আসতেছেন? এই বাদাম তুলতে নাকি বাদামের গাছ নিতে? এই গাছ দেখি হবে গরু আছে বাড়ি, গরু খাওয়া গরুকে। কাট দিয়ে দিলি এটা কি ভাজা বাদাম? ও ইয়া, শুকনা কাঁচা বাদাম। সেই মাছ আছে ভাইয়া, 10টা আসো। রাস্তা ধরে যেতেই হঠাৎ চোখ পড়ল গাছের ওপর। কি আম খাও? ফজলি আম। তুমি আম চিনো? সত্যি চিনো? তো গাছের ওপরেই চড়ে থাকবে, নামবে না? প্রত্যেকদিন চড়ো এই গাছে? কেন, বাতাস লাগে? এ যেন আমার হারানো সোনালী অতীত। আর কয়েক সপ্তাহ পরেই নদীতে পানি বাড়বে। তখন এই জমিগুলোর অনেকটাই পানির নিচে চলে যাবে। তাই এখন কৃষকদের দম ফেলার সময় নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বাদাম তোলার কাজ। বাদাম কতখানি লাগাইছিলেন? এই 5-7 বিঘের মতো। 5-7 বিঘে। বাদাম হইলো কেমন? হলো, আল্লাহ খুব দিছে, খুব দিছে এবার? খুব দিছে এবার। মানে এবার সবারই বাদাম ভালো? সবারই ভালো। আচ্ছা, খরচ কত পড়ছিল? খরচ 1 লাখ। 1 লাখ। বেচা কেনা কত হবে? বেচা কিনে মোটামুটি 1,02,000 টাকা হবে। আদা দিয়ে আমার একটা ক্যাশ দাঁড়াবে আর কি। আচ্ছা, তার মানে এবার মোটামুটি সবাই আপনাদের সবাই ভালো, আমার এই এলাকায় সবাই ভালো বাদামের আবাদে আর কি। শ্রমিকের বেতন হলো বাদামের পারি হয়। বাদামের উপরই? হ্যাঁ, বাদামের পরি। উনি বলতেছিলেন, একজন ওই যে বললেন যে 6টা তুললে একটা নাকি? হ্যাঁ, 6 মানে দেখা যাচ্ছে একটা গাবলা 10 কেজি বাদামি আছে ধরে, ওই 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 মাপে ধরেন যে 6টা আমাকে দিবে একটা। মানে 60 কেজিতে 10 কেজি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে 50 কেজি আপনার, 10 কেজি ওনার। ওনার। হ্যাঁ, এটা কি ওই বাদাম লাগানোর সময় তো কিছু করা লাগে না নাকি? বাদামের সময় লাগানোর সময় হলো চাষ করতে হয়, আপনার পাটনি লাগাইতে হয়। ও, এই বাদাম আবার এভাবে পুঁতে দিতে হয়? ভাঙতে হয়, হ্যাঁ ভাঙতে হয়, বিচি আচ্ছা, করতে হয়, বিচি করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিচি করে আপনার লাগে নাঙ্গল দিয়ে টাইনে পাট দিয়ে গাঁটতে হয় বিচি। তাহলে লাগাতেও তো খরচ, তুলতেও খরচ। হ্যাঁ, কিন্তু তোলার খরচটা আপনারা মানে ফসলের উপর দিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ, আর ওই সময় পাটের টাকা দিতে হয়। ওই সময় পাটের টাকা দিতে হয়। আপনার এই পাশে পাটের দাম কেমন করে থাকে তখন? তখন 500। 500? 500, 450 টাকা। আর এখন যদি আপনি হচ্ছে যে পাট নিতে যান তাহলে কেমন খরচ? 700 টাকা। ও, তাহলে তো অনেক 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 খরচ। খরচ। হ্যাঁ, একটি চর কতটা পুরনো তা সেই চরের গাছপালা দেখলেই বোঝা যায়। এই চরে গাছপালার কোনো কমতি নেই। যেখানেই সুযোগ পেয়েছে স্থানীয় মানুষরা সেখানেই গাছ লাগিয়েছেন। শুধু যে মানুষই গাছ লাগিয়েছেন এমন কিন্তু নয়, এই চরে প্রাকৃতিকভাবেও জন্মেছে অনেক গাছ। বন্ধুরা,
এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি একদমই মানিকের চরের শেষ প্রান্ত। ওই পাশে আছে হচ্ছে পদ্মা নদী, মাঝখানে চর, আবার এই পাশ দিয়ে পদ্মা নদীর যে আরেকটি ক্যানেল সেটি গেছে। ওই পারে যে গ্রামটাম দেখা যাচ্ছে, হ্যাঁ ওটা কি গ্রাম? ওটা চিলমারি চর। চিলমারি চর। আচ্ছা, ওই চরও তো আমরা যাব। হ্যাঁ বন্ধুরা, আমরা আছি মানিকের চরে। এই নদী ভাগ করেছে আরেকটি চরকে, আরেকটি গ্রামকে, ওইটা হচ্ছে যে চিলমারি চর। যদিও এই চিলমারি চর চিলমারি ইউনিয়ন এবং এই মানিকের চরও এই চিলমারি ইউনিয়নের ভিতরেই অন্তর্ভুক্ত। আমি চোখের সামনে যা দেখছি তা আমার কল্পনার চাইতেও অধিক সুন্দর। মহান রাব্বুল আলামিন কতটা সুন্দর করে তৈরি করেছেন এই ধরনী। চরের এই স্থানে এসে আমার বারবারই মনে হচ্ছিল হয়তো এমন কোনো দৃশ্য কল্পনা করেই কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর। কিন্তু এই সৌন্দর্যের মাঝেই হঠাৎ চোখে পড়ল এক নতুন বসতি, সারি সারি নতুন ঘর। জানলে অবাক হবেন, এখানে যত বাড়ি তৈরি হয়েছে তারা সবাই নদী ভাঙনের শিকার। এটা নতুন করে বলতে হচ্ছে আপনার পশ্চিমে ওইদিকে পাড়া ছিল, এখান থেকে নদী ভাঙনের কারণে এদিকে সরে আসছে। আচ্ছা, মানে আপনারা শুধু ভাঙনে সরতেই আছেন? হ্যাঁ, আমার বয়স মোটামুটি 8 বারের মতো বাড়ি ভাঙা হয়েছে আমাদের। 8 বার? এখানের বাড়িগুলো বেশ পরিপাটি করে সাজানো। প্রতিটি বাড়িতে রয়েছে ঘোড়া ও গাড়ি। ফসল পরিবহনে এই গাড়িগুলোই কৃষকদের একমাত্র ভরসা। এখানে ভিডিও করতে দেখে এক ভাই জোর করে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাসায় বসে হলো বিভিন্ন ধরনের গল্প। বন্ধুরা, আমরা চরের মাঝে এসে আলী আহমেদ ভাইয়ের বাসায় উঠলাম। তো আলী আহমেদ ভাই অনেক গল্প শোনালেন। তার মধ্যে একটা গল্প আমার খুব ভালো লাগছে, যে তিনি চরের মানুষ, চরের মধ্যে অনেক কষ্ট করে বড় হয়েছেন এবং আল্লাহ এখন তার দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন, যার জন্য তার আর্থিক দৈন্যতা শেষ হয়ে গেছে। এখন মোটামুটি তিনি স্বাবলম্বীভাবে জীবনযাপন পার করছেন। তো তার একটা মেয়ে সন্তানের ইচ্ছা ছিল। এই মেয়ে সন্তানের ইচ্ছায় একটা একটা করে 5টা সন্তান হয়ে 5 নম্বরের গিয়ে ওই যে মেয়ের জন্ম হয়েছে। আর তিনি আরো একটি আশা করেছেন, সেটা হচ্ছে হজে যাওয়ার, নাকি? আল্লাহ যদি নেয়। এবার এটাই ইচ্ছা, হ্যাঁ, শেষ নিয়াত। উপরে জমি কিনছেন? হ্যাঁ, কিনছি 3 জায়গা। 4 জায়গা কিনছিলাম, এক জায়গা বিক্রি করছি কুষ্টিয়া শহরে। আচ্ছা আচ্ছা। এই সৌদিতে আছে, বাগা থানায় আছে, বাগা থানায় 2 জায়গা। আচ্ছা, তার মানে আপনার সব ছেলের জন্য উপরে জায়গা করে দিছেন। এখন আপনার নেক্সট টার্গেট হচ্ছে হজ করা। কি একাই যাবেন না? না, 2জনই যাব। 2জনে যাবেন, মানে বাড়িওয়ালার নিয়েই যাবেন। আল্লাহ আপনার নেক ইচ্ছা পূরণ করুক। হ্যাঁ, পূরণ করুক। আপনি হজে যান। আমি আসি মাঝে মধ্যে, এর আগে আসছিলাম 2 বছর আগে। হ্যাঁ, এই চরে আসছিলাম। তো ইনশাল্লাহ এরপরে হয়তো এসে আপনার কাছ থেকে হজের খেজুর খেয়ে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আর আসলে আসেন আমার বাসায়। হ্যাঁ, আচ্ছা চিনে গেলেন না? আচ্ছা, ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। বললাম স্যার ভাত না, খাবো না। বন্ধুরা, আসলে চরের মানুষ মানে হচ্ছে প্রকৃত মানুষ, যারা হচ্ছে যে এত হ্যাঁচপ্যাচ বুঝেন না এবং কাজকর্ম, নিজের কাজকর্ম নিয়ে থাকেন। অনেক পরিশ্রমী, তারা পরিশ্রম করে তাদের ভাগ্য বদল করেছেন। এবং এই মানিকের চরে এসে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করছি, যে এইখানের মানুষ খুব খুব যে দরিদ্র সেরকম না। এখানকার মানুষ খুবই কর্মঠ এবং তারা নিজের কর্মের মাধ্যমে তাদের ভাগ্য উন্নয়ন করেছেন এবং মোটামুটি তারা সবাই বেশ স্বাবলম্বী। কিন্তু সমস্যা হচ্ছে একটা, এই চরের তারা যতই ইনকাম করুক, তাদের ইনকামের একটা বড় অংশ চলে যায় তাদের বাড়ি তৈরি করতে করতে। কারণ প্রত্যেক বছরই এই পদ্মা তাদের কোথাও না কোথাও ভেঙে নিয়ে চলে যাচ্ছে। হয়তো এই সাইড ভাঙছে তো ওই সাইডে যাচ্ছে, আবার ওই সাইড ভাঙছে তো এই সাইডে যাচ্ছে। যার জন্য এখানকার মানুষদের একটাই সমস্যা, সেটা হচ্ছে
বাড়ি তৈরি করা, আর একটা বাড়ি এক জায়গায় স্থানান্তর করতে গেলে প্রায় লাখ টাকার মতো খরচ চলে যায়, যেটা একটা অনেক বড় খরচ তাদের জন্য। তাছাড়া এই চরের মানুষ মোটামুটি সুখে আছে, শান্তিতে আছে। মানিকের চরের মানুষদের প্রধান পেশা কৃষিকাজ। ধান, ভুট্টা, বাদাম সহ বিভিন্ন চাষ করলেও এই চরের ভাগ্য বদলেছে কলা ও পেয়ারা বাগানে। এখানে এক একটি বাগান এত বড় যে অপরিচিত কেউ এই বাগানে ঢুকলে হারিয়ে যেতে বাধ্য। পলিথিন ছাড়া পেয়ারা জানি না খায়, তাই না? পলিথিন ছাড়া পেয়ারা খাওয়া যাবে না? খাইলে এটা নষ্ট। মানে পলিথিন ছাড়া পেয়ারা হচ্ছে পোকা পোকা সবগুলাতে। পোকা, হ্যাঁ হ্যাঁ। দিল মন ডাই করতে সাইজের পেয়ারা নাই, কাঁচাড়ি খাম আমি। এই যে ভাই পাইছি। পাইছো? এই যে, ভালো আছে? হ্যাঁ খোলো তো দেখি। এই যে না খোলো খোলো, ইয়াতে খোলো। হ্যাঁ ভালো। তাও রয়্যাল গোল্ডের মাল, লুঙ্গিতে পয়সা খাইতে হবো। দেখি থামে না আবার। দাও, আর নামান লাগবে না, একটাই খাই, দরকার নেই। খায় উড়া লাই দিমু একবারে। তাই না? হ্যাঁ, কিছু কইলেও গো মাইরে উড়ে ছেড়ে চললাম। এই যে হাইসা আছে ভাই, যদি কাইটা কুইটা খাওয়া লাগে। না বন্ধুরা, মানিকের চরের পেয়ারা এর আগেও খেয়েছি, কুতুব ভাই এর আগে খাইয়েছিলেন। তো গাছ থেকে নামান একদম টাটকা পেয়ারা, আর এখানকার পেয়ারা কেমন জানি একটু বেশি মিষ্টি। পেয়ারা খেতে খেতে আমরা চললাম কুতুব ভাইয়ের কলার বাগানে। শুনলাম তাদের কলার বাগান নাকি প্রায় 30 বিঘা জমির উপরে। সেই বাগানেই আজ ব্যস্ত সময় পার করছেন কুতুব ভাই। রে এই দেন কি অবস্থা, এর জন্যই তো ও মানে জঙ্গল হয়ে গেছে, জঙ্গল মানে পরিষ্কার করবে। মানে কাজ টাজ তো আর করা হয় নাই, এখন পরিষ্কার করতেছে। হ্যাঁ হ্যাঁ, ধর রাসেল ব্যাপারে একটা ভিডিও আছে আমার কাছে। তাই? আমার একটা লোক ধরছে ভাবে, বুঝছেন, ধরে হ্যাঁ। ধরে নেজ ধরেছে। তাই লাগবে নাকি? খাওয়া লাগবো। ওই ভাই এই গোটাটা আমাকে, ওই ভাই ভাই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ঢুকে পড়েছি কুতুব ভাইয়ের কলার বাগানে। বিশাল কলার বাগান, এই পাশ থেকে ডাক দিয়েও কিরে কথা হস না গা? খুঁজে পাচ্ছিলাম না। ভাই কাজ কাম হইলো? এই তো কাজ কাম তো চলতেছে। কাজ কাম চলতেছে না? খাওয়া দাওয়া হয়েছে? মেলায় কাটা হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে অনেক আগেই, খাওয়া কয়- দাওয়া করে কাজ টাজ করে আবার বসলাম সব। কয়জনে কাজ করতেছেন? এই যে কুতুব ভাইয়ের সাথে কিছু সময় গল্প করে আমরা বের হই বাগান থেকে। ওরে মা রে মা, এমন পাত দিলি আসলে গো, আমার তো গা হাত পা কেটে যাবি সব। হ্যাঁ আর দেখ দেখ পোস্ট মোস্ট না লাগলে ভিডিও ভালো হবো না। এই যে রাস্তা পেয়ে গেছি তো। হ্যাঁ বন্ধুরা, পুরা অ্যামাজন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পার হইলাম। ছোট ভাই আমাদের এমন পাশ দিয়ে নিয়ে আসতে যে গা হাত পা কাটাই নিল একদম। ইয়া থাকে, জঙ্গলি, জঙ্গলি শোর থাকে। হ্যাঁ এই যে লুকায় থাকে, মনে করেন এর ভিতরে বাসা আছে জঙ্গলের ভিতরে। মাঠ, না? হুম, মাটি খুঁড়ে বাসা বাচ্চা করছে, দেয়? বাচ্চা দেয়। ওই গোলার ভিতরে বাচ্চাও আছে, আবার হলো জঙ্গলি, বড় জঙ্গলি আছে। বড় জঙ্গলি এখন মনে করেন যে মাঠে মাঠে ঘুরতেছে। এখানে এসে আমি আরও নতুন একটা জিনিস জানলাম, এখানে বন্য শূকর আছে এবং এগুলার মধ্যেই বন্য শূকরগুলা থাকে। আর এই মানিকের চরের মানুষজন এটাকে আসলে শূকর বলে না, এটাকে জঙ্গলি বলে না? জঙ্গলি। এই চরের পশ্চিম পাশ নদী ভাঙনের শিকার হয়েছে। সবাই ধারণা করছে এবারের বন্যায় পশ্চিম পাশ সম্পূর্ণ নদীর বুকে বিলীন হয়ে যাবে। কতটা ভেঙেছে এবং বর্তমানে কি অবস্থা সেটি দেখতেই আমরা চললাম পশ্চিম পাড়ের দিকে। বন্ধুরা, আমি আর সাগর ছিলাম, আর পরে এই গ্রামের আরও কিছু ছেলে পেলে আমাদের সাথে যুক্ত হলো একসাথে ঘোরার জন্য। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? উদয়নগর স্কুল। যাত্রাপথে চোখ পড়ল মাটি নিয়ে খেলা করা শিশুদের দিকে। এটাও আমার হারানো অতীত। ছোটবেলায় এমন করেই খেলেছি আমি। আমার মতো কে কে এমন করে খেলেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। মূলত পশ্চিম দিকের এই পাড়াটির নাম চুমাদিয়া। তবে ভাঙতে ভাঙতে এতই ছোট হয়েছে যে এখন গ্রামটির নামই মুছে যেতে বসেছে।
বন্ধুরা, এই মুহূর্তে আমি বসে আছি নদীর একদমই পাড়ে, আর এটাই সেই পদ্মা নদী। এবং এই পদ্মা নদী এপাশ থেকে ভাঙতে শুরু করছে। যখন পানি বাড়বে তখন এটা সম্পূর্ণ ভেঙে যাবে। এবং এই নদীর পাড়েই ছিল একটা স্কুল, এখন এই স্কুলটি সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র। কারণ পানি বাড়লেই এই পাশ থেকে চরটা একদম ভাঙতে ভাঙতে চলে আসবে, এই গ্রামটাও হয়তো চলে যাবে একসময় নদীর মধ্যে। এবং এখান থেকে যে বাড়িঘরগুলো ভাঙছে তারা যাচ্ছে নতুন চর আয়নাপুরে। আজ সারাদিন এই চরে চরে ঘুরে একটি জিনিস বুঝলাম, চর শুধু একটি ভূখণ্ড নয়, এটি প্রতিদিন নতুন করে বাঁচতে শেখা মানুষের গল্প। প্রকৃতি এখানে যেমন দেয় তেমনি কেড়েও নেয়, তারপরও মানুষ থেমে থাকে না। আগামী পর্বে আমরা যাব পশ্চিম পাড়া তথা চুমাদিয়ার পাড় ভাঙা সেই মানুষদের নতুন ঠিকানা আয়নাপুর চরে। আয়নাপুর চরের ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।